ভোরে উঠে নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করতে যাব এমন সময় রুমের ভিতর থেকে আবিরের হাসির শব্দ কানে ভেসে আসলো। আবির কারো সাথে ফোনে কথা বলছে আর উচ্চ স্বরে হাসছে। আমি নিজেকে সামলে নিয়ে কোরআন তেলাওয়াতে মনোযোগ দিলাম। কিন্তু সময়ের সাথে সাথে আবিরের হাসির শব্দ আরো প্রকট হচ্ছে। আমি তেলাওয়াত বন্ধ করে কোরআন শরীফ রেখে কিচেনে চলে গেলাম। 2 মগ কফি বানিয়ে রুমে এসে দেখি আবির বেলকুনিতে দাঁড়িয়ে কথা বলছে। আমি কফির মগ নিয়ে বেলকুনিতে যেয়ে আবিরের দিকে একটা মগ বাড়িয়ে দিলাম। আবির মগটা হাতে নিয়ে ফোনটা কেটে দিল। আমি আবিরের দিকে চেয়ে আছি। আবির কফির মগে চুমুক দিতে দিতে কি দেখছো এমন করে? আমি বদলে যাওয়া তোমাকে। আবির আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে কি সব বলো না তুমি? আমি বদলে গেছি। আমি হ্যাঁ তুমি বদলে গেছো, আজ কতদিন ঠিক মতো ঘুমাও না তুমি। চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে। সারা রাত কার সাথে যেন হেসে হেসে ফোনে কথা বলো। সংসারের কোন কাজেই তুমি মনোযোগী না। এমনকি এখন আমাকে তুমি সময় দিতে চাও না। আবির তুমি কি আমাকে সন্দেহ করছো নিশি? দেখো অফিসের নতুন একটা প্রজেক্ট নিয়ে খুব ঝামেলায় আছি। তাই আমাকে রাত জাগতে হয়, কাজ করতে হয়, ফোনে এর ওর সাথে কথা বলতে হয়। আর তোমাকে সময় দেই না কি করে? অফিস শেষ করেই বাসায় চলে আসি। তোমার বুঝতে হবে আমারও তো একান্ত কিছু সময়ের প্রয়োজন হয়। কথাগুলো বলতে বলতে আবির বেলকুনি থেকে ঘরের ভিতর ঢুকে পড়ল। সোজা যেয়ে ওয়াশরুমে ঢুকলো। নিজের ভিতর বিশাল একটা শূন্যতা অনুভব করতে শুরু করলাম। কোন কিছুই যেন ভেবে পাচ্ছিলাম না। বেলকুনি থেকে সোজা কিচেনে চলে আসলাম। নাস্তা বানিয়ে রেডি করে ডাইনিং এ যেতে যেতে আবার ফ্রেশ হয়ে ডাইনিং এ চলে এসেছে। আমি আবিরের প্লেটে নাস্তা তুলে দিলাম। আবির নাস্তা মুখে দিয়ে আজ আমার আসতে দেরি হবে, তুমি অপেক্ষা না করে রাতের খাবার খেয়ে নিও। আমি তোমাকে ছাড়া কি আমি কখনো খেয়েছি আবির? আবির এসব ন্যাকামি ছেড়ে দাও। আমি খেয়ে আসবো অফিস থেকে, আর তাছাড়া আমি কখন আসবো তার কোন ঠিক নেই। কথাগুলো বলে আবির ডাইনিং থেকে উঠে রুম অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আমি অবাক চোখে আবিরের চলে যাওয়া দেখছি। কতটা বদলে গিয়েছে আবির। ভালোবেসে দুজনে বিয়ে করেছি। বিয়ের পরেও সবকিছু ঠিকঠাক ছিল। আজ প্রায় 4 মাস আমি প্রেগনেন্ট হয়েছি। আমি প্রেগনেন্ট হবার 2 মাস পর থেকেই আবির বদলে যেতে শুরু করে। প্রায় 3 বছরের রিলেশন ছিল আমাদের, তারপর বিয়ে করেছি। অনেক কেয়ারিং ছিল আবির। অনেক ভালোবাসতো আমাকে। একদিন মধ্যরাতে বলেছিলাম খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। ব্যাস ফোনে কথা বলতে বলতে হুট করে আবির বলল তোমার বাড়ির নিচে চলে আসো। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কেন? আবির বলল আসলেই দেখতে পাবে। আমি নিচে নেমে অবাক হয়ে গেলাম। আবির 2 হাতে আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে। আমি কি করছো তুমি এত রাতে এভাবে চলে এসেছো? আবির হাসতে হাসতে সেদিন বলেছিল আমার পাগলিটা আইসক্রিম খেতে চেয়েছে আর আমি আনবো না। একদিন ঝুম বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসার নিচে এসে ফোন দিয়ে বলল নিচে নামো। আমি নিচে নেমে দেখি আবির 2 হাতে কদম ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। আমার হাতে ফুলগুলো দিতে দিতে বলল কদম না, তোমার খুব পছন্দের ফুল। তাই তো তোমার জন্য নিয়ে এসেছি আজ বর্ষার প্রথম কদম ফুল। যখন জানতে পারলাম বাবা মা আমাকে অন্য জায়গায় বিয়ে দিতে যাচ্ছে, আমি কেঁদে কেঁদে আবিরকে ফোন করলাম। আবির হাসতে হাসতে সেদিন বলেছিল পাগলি কাঁদছো কেন? আমি তো আছি, তোমাকে এত টেনশন করতে হবে না। মাকে বলো যে তুমি আমাকে ভালোবাসো, যদি মেনে নেয় নিবে, না হলে চলে আসবে এক কাপড়ে, বাকি জীবন আমি দেখব। সেদিন অনেক ভরসা পেয়েছিলাম আবিরের কথায়। আমি মাকে আমাদের রিলেশনের কথাটা জানাই, মা বাবাকে জানাই, কিন্তু বাবা কোনভাবেই আমাদের সম্পর্কটা মেনে নেয় না। বরং আরো দ্রুত আমার বিয়ের ব্যবস্থা করে। আমি আবিরকে সব জানাই। আবির সেদিন বলে আমাকে বিশ্বাস করতে পারো। তুমি চলে আসো, আমি তোমাকে সারা জীবন সুখী রাখবো। সেদিন অনেক বিশ্বাস করে বাড়ি থেকে পালিয়ে আসি। আবির সেদিন আমার বিশ্বাসের অমর্যাদা করেনি। আমাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে আসে, স্ত্রীর মর্যাদা দেয়। তার বাবা মাকে জানিয়ে দেয় সবকিছু। তারাও আমাকে পুত্রবধূ হিসেবে মেনে নেয়। বেশ ভালো আর সুখেই আমার দিনগুলো কাটছিল। কিন্তু হঠাৎ করেই আবিরের মাঝে এত পরিবর্তন ভাবতেই পারছি না।
কার নজর লাগলো আবার সুখের সংসারে বুঝতে পারছি না। দুপুরে খাওয়া শেষ করার পর মনে পড়লো আজ ডাক্তারের কাছে যাওয়ার কথা। আমি আবিরকে ফোন দিলাম, 2-3 বার রিং হবার পর আবির ফোন ধরলো। আমি আবিরকে বললাম, আজ ডাক্তার যেতে বলেছিল, তুমি কি বিকেলে একবার আসতে পারবে অল্প কিছু সময়ের জন্য? ডাক্তারের চেম্বার তো তোমার অফিসের সামনেই। আবির, দেখো, তোমাকে বলেছি না আমার অফিসে কাজের অনেক চাপ আর বিকেলে আমার একটা মিটিং আছে অফিসে। তুমি একাই চলে যেও আর ডাক্তারের কাছে যেয়ে আমাকে ফোন দিও। আমি আর কিছু না বলে ফোন রেখে দিলাম। সত্যিই আবির অনেক বদলে গেছে। আমি আস্তে 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 রেডি হতে শুরু করলাম। হঠাৎ করেই পেটে হাত যেতেই আমার মনে পড়লো যেদিন জানতে পারলাম আমি কনসিভ করেছি সেদিনটার কথা। রাতে আবির বাসায় আসতে যখন জানালাম তুমি বাবা হতে যাচ্ছ, আবিরের সে কি আনন্দে আমাকে জড়িয়ে ধরে কোলে তুলে নেয়, কি থেকে কি করবে বুঝতে পারছিল না। অথচ এখন আবিরের সেদিকে কোন খেয়ালই নেই। কিন্তু কেন কি আমার অপরাধ, এটাই আমি বুঝতে পারছি না। দু চোখের কোণে পানি চলে আসছে এসব ভাবতে। চোখের পানি মুছে নিয়ে রেডি হলাম। একটা সিএনজি নিয়ে রওনা হলাম ডাক্তারের কাছে। ডাক্তার সব কিছু ভালো করে দেখে বলল কোন সমস্যা নেই, তবে বেশি বেশি খাওয়ার জন্য আর একটু সাবধানে চলাচল করতে, সেই সাথে চিন্তা না করার জন্য। আমি ডাক্তারকে ধন্যবাদ দিয়ে চেম্বার থেকে বেরিয়ে আসলাম। বাসা থেকে যেদিন বেরিয়ে আসি তারপর অনেকবার বাবা মায়ের সাথে কথা বলার চেষ্টা করেছি। আসলে আমি ফোন দিতে চাইনি, কিন্তু আবির বারবার আমাকে বলেছে ফোন দিতে। বাবা মায়ের রাগ এক সময় ভাঙবেই। আমিও সে আশায় বেশ কয়েকবার ফোন দিয়েছি, কিন্তু তারা আমার ফোন রিসিভ করেনি। আবির বারবার আমাকে সান্ত্বনা দিয়ে বলেছে এক সময় দেখবে তাদের রাগ ভেঙে যাবে, তুমি মন খারাপ করো না। আমি আবিরের ভালোবাসায় সব দুঃখ কষ্ট ভুলে যেতাম। আমার খুব ভালো লাগতো আবিরের কথা, অনেক ভরসা পেতাম ওর কথায়। অথচ এখন কেমন যেন ভয় ভয় লাগছে আমার বদলে যাওয়া এই আবিরকে দেখে। আমার মাঝে মাঝে খুব ইচ্ছে করে আবিরকে জিজ্ঞাসা করতে, বদলে যাওয়া মানুষগুলো কি সবাই প্রিয়জনই হয়? যারা এত ভালোবাসা দিয়ে বড় করেছে তারা বদলে গিয়েছে, যাকে এত বিশ্বাস করে সবাইকে ছেড়ে এসেছি সেও বদলে গিয়েছে। সত্যিই প্রয়োজনগুলোই বদলে যায়। কথাগুলো ভাবতে ভাবতে বেরিয়ে আসলাম। রাস্তার অপর পাশেই ছোট একটা মিনি চাইনিজ রেস্টুরেন্ট আছে। বেশ কয়েকবার আবিরের সাথে সেখানে যেয়ে আমি ফুচকা খেয়েছি। আজও দেখে খাওয়ার খুব ইচ্ছে জাগলো। আমি লোভ সামলাতে পারছিলাম না, তাই দ্রুত রাস্তা পার হয়ে সেই রেস্টুরেন্টের সামনে চলে আসলাম। রেস্টুরেন্টের ভিতর ঢুকে একটা সামনের দিকের একটা চেয়ার টেনে বসে ফুচকার অর্ডার করতেই আমার চোখ গেল শেষের দিকের টেবিলে। আমি অবাক হয়ে গেলাম সেদিকে তাকিয়ে। আবির একটা মেয়ের হাত ধরে বসে হেসে হেসে কথা বলছে। আমি নিজেকে নিজে বিশ্বাস করাতে পারছিলাম না। এমন দৃশ্য দেখে আমার কি করা উচিত আমি বুঝতে পারছিলাম না। আমি দ্রুত বিল দিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লাম। বাহিরে এসে নিজেকে অবিশ্বাস করানোর জন্য আবিরকে ফোন দিয়ে সেদিকে তাকিয়ে রইলাম। ফোনের রিংটা কয়েকবার বাজতেই আবির আমার সামনে ফোনটা রিসিভ করলো। আমার সমস্ত শরীর কেঁপে উঠল। আমি নিজেকে সামলে নিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কোথায় আছো? আবির, এই তো অফিসে মিটিং করছি। তুমি কোথায় ডাক্তার দেখিয়েছো? আমার দু চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। আমি ফোনটা কেটে দিয়ে একটা সিএনজি ডাক দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে ঘরের দরজা লাগিয়ে কান্না করে চলেছি, এর ভিতর কলিং বেল বেজে উঠল। আমি অবাক হয়ে গেলাম, এ সময় তো আমার বাড়িতে কারো আসার কথা না। তবে কি আবির বাসায় চলে আসলো? চোখের পানি মুছে নিয়ে দ্রুত যেয়ে দরজা খুলতেই চমকে গেলাম। আমার সব কষ্ট যেন মুহূর্তেই আনন্দে বদলে গেল। আমার শ্বশুর আর শাশুড়ি মা এসেছে। আমি সালাম দিতেই বাবা ঘরে ঢুকলো। আমি মাকে দরজার সামনেই জড়িয়ে ধরলাম। শাশুড়ি, এই পাগলি মেয়ে ছাড় তো, কি শুরু করলি? আমি, মা তোমরা কতদিন পর আসলে? শাশুড়ি, তো কি করবো, গ্রামে তো আর তোরা দুজন যাবি না, আমাদেরকেই তো আসতে হবে। আমি, মা কি করবো বলো, তোমার ছেলের তো আর যাবার মতো সময় হয় না। আচ্ছা তোমরা ফ্রেশ হও, আমি যে নাস্তা বানিয়ে নিয়ে আসছি। শাশুড়ি, তোকে এখন এত কষ্ট করতে হবে না। আমি ফ্রেশ হয়ে তারপর নাস্তা বানিয়ে তিনজন একসাথে খাবো বলে মা আর বাবা রুমের দিকে হাঁটা শুরু করলো।
আমি যে চুলায় আগুন জ্বালিয়ে চায়ের পানি বসিয়ে দিলাম। শ্বশুর শাশুড়ি আমাকে অনেক আদর করে। যেদিন আমার আর আবিরের বিয়ে হয়েছিল সেদিন ওনারা এখানেই ছিল। বিয়ের প্রায় মাস খানিক এখানে থেকে আমাদের এ বাড়িটা ভাড়া নিয়ে দিয়ে তারপর গ্রামে যান। তারপর 2-3 মাস পর পর বেড়াতে আসেন। শাশুড়ি ফ্রেশ হয়ে কিচেনে এসে কেমন আছিস রে মা? আমি ভালো মা, তুমি কেমন আছো? তোমার শরীর ভালো? তুমি কি ঠিক মতো ঔষধ খাও? শাশুড়ি আমিও ভালো আছি, বয়স হয়েছে, কবে কি হয়ে যায় বলতে পারি না। তাড়াতাড়ি এখন নাতি নাতনির মুখ দেখতে পেলেই হলো। আমি মা তুমিও নাকি সব বলো? শাশুড়ি সে কিরে কি সব বলি মানে এবার বল আমায় কি খবর, যে পৃথিবীতে আসবে সে কেমন আছে? আমি হাসতে হাসতে খুব ভালো আছে সে মা, আজকেই ডাক্তার দেখিয়েছি। ডাক্তার বলেছে সব নরমাল আছে। শাশুড়ি আলহামদুলিল্লাহ, এটা তো খুবই খুশির সংবাদ। কথা বলতে বলতে দুজনে মিলে নাস্তা বানিয়ে ডাইনিং এ আসলাম, বাবা এসে আমাদের সাথে জয়েন করলো। আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা আপনার শরীর কেমন আছে? শ্বশুর খুবই ভালো আছি, শরীর একদম ফিট, কিছুদিন পর ফুটবল খেলতে হবে যে বলেই হাহা করে হাসতে শুরু করে দিল। আমিও তাদের হাসির সাথে তাল মিলিয়ে হাসতে শুরু করলাম। আজ কতদিন পর যে প্রাণ খুলে হাসছি তা মনে করতে পারছি না। আমি বাবার একটা হাত ধরে আমার মাথার উপর রেখে বললাম, বাবা দোয়া করবেন, আপনারাই তো আমার সব। আপনাদের দোয়া থাকলে সবকিছুই ঠিকঠাক হবে ইনশাআল্লাহ। বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, পাগলি মেয়ে বলে কি? আমরা সব সময় তোদের জন্য দোয়া করি। আমরা কখনোই তোকে ছেলের বউয়ের মতো দেখিনি, নিজের মেয়ের মতো দেখেছি। আমি চোখের কোণ থেকে জল মুছতে মুছতে আমি জানি বাবা আপনি মা কখনোই আমাকে আলাদা চোখে দেখেননি। সত্যিই আমি খুব ভাগ্যবতী মেয়ে যে কিনা বিয়ের পর শ্বশুর শাশুড়ি না, নিজের মা বাবাকেই পেয়েছি। শাশুড়ি আবির কি ইদানিং দেরি করে বাড়ি ফিরে? মায়ের কথায় আমার মনে পড়ে গেল বিকেলের সব ঘটনা। হৃদয়টা কেঁপে উঠল, নিজেকে শান্ত রেখে মাকে বললাম, না তেমন করে না, অফিস শেষ করেই চলে আসে। আজ একটু কাজ আছে, অফিসে আসতে দেরি হবে। তিনজন বসে অনেকটা সময় গল্প করে মা আর আমি রাতের খাবার রান্না করে নিলাম। তারপর বাবা মাকে রাতের খাবার দিয়ে আমি পাশে বসে রইলাম। শাশুড়ি কিরে মা তুই খাবি না? আমি না মা এখন খাবো না, আপনার ছেলে আসলে একসাথে খাবো। শ্বশুর ওর আসতে দেরি হবে, তুই খেয়ে নে। আমি সমস্যা নেই বাবা, আমি পরে খেয়ে নিব। বাবা মায়ের খাওয়া শেষ হলে আমি সব গুছিয়ে তাদের ঘরে পাঠিয়ে দিয়ে আমি ডাইনিং এ বসে রইলাম। রাত প্রায় 1টার দিকে আবির বাসায় আসলো। আমি টেবিলে খাবার দিচ্ছি এমন সময় আবির বলল, আমি খেয়ে এসেছি। তোমাকে না বলেছিলাম খেয়ে নিতে, আমি খেয়ে আসবো। আমি তোমাকে ছাড়া আমি কোন দিন কি খেয়েছি? আর কি এত জরুরি মিটিং ছিল যে অর্ধেক রাতে তোমাকে বাড়ি ফিরতে হয়? আবির চিৎকার করে, আমার কাজের কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? আমি আস্তে আবির ভিতরে মা বাবা ঘুমাচ্ছেন। আবির বাবা মা এসেছে, তুমি কি এই কথাটা আমাকে একটিবারও বলার প্রয়োজন মনে করনি? আমি হ্যাঁ করিনি, কারণ তুমি খুবই ব্যস্ত, এতটাই ব্যস্ত যে ভালোবাসার মানুষটিকে এখন তোমার সময় দেবার মতো সময় হয় না। আবির দেখো এসব তোমার বোঝার ভুল। আমি পরিশ্রম কার জন্য করি? তোমার জন্য, আমাদের আগামীর ভবিষ্যতের জন্য। আবিরের কথায় আমি স্তব্ধ হয়ে গেলাম। বলতে যেও আজ বিকেলের ঘটনাটা বলতে পারলাম না। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। আবির এসে দু হাতে আমার 2 বাহু চেপে ধরে, প্লিজ নিশি তুমি আমাকে ভুল বুঝো না। খেয়ে নাও এখন। আমি আমার খিদে নেই আবির বলে টেবিলের খাবার গুছিয়ে রাখতে যাব এমন সময় আবির আমার হাত চেপে ধরল। আবির তুমি বসো, আমি খাইয়ে দিব। তোমার জন্য না হোক, যে পৃথিবীতে আসতেছে তার জন্য তোমাকে খেতে হবে। আমি কোন দরকার নেই, দুজনেই না হলে একসাথে না খেয়ে পৃথিবী থেকে বিদায় নিব। তাতে তো তোমারই ভালো হবে। নতুন কাউকে পাবে, আমি তো পুরাতন হয়ে গিয়েছি। কথাটা বলার সাথে সাথেই আবির উঠে দাঁড়িয়ে পড়ল। আবির কি সব বলছো? নতুন পাবো মানে? নিশি আমি পৃথিবীতে শুধু তোমাকেই ভালোবাসি, অন্য কাউকে নয়। তুমি ছাড়া আমার আর কে আছে বলো?
আমি ঘরে চলো, বাবা মা ঘুম ভেঙে এখানে দেখলে অনেক রাগ করবে। আবির, আগে তুমি খাও, তারপর ঘরে যাব, বলে প্লেট থেকে খাবার নিয়ে আমার মুখে দিতে শুরু করলো। আমার চোখ থেকে পানি পড়তে শুরু করলো। আবির হাত দিয়ে চোখের পানি মুছে দিচ্ছে। আমার হাউমাউ করে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু এত রাতে কান্না করাটা সম্ভব না। খাবার মুখে নিতেই আবির, ডাক্তার কি বলল? আমি, সবকিছুই নর্মাল আছে বলেছে, কিছু ঔষধ লিখে দিছে আর বলেছে ঠিকঠাক মতো খাওয়ার জন্য, ভারী কাজ না করার জন্য, টেনশন না করার জন্য। আবির, ঘুম দেখেছো, ডাক্তারও টেনশন করতে মানা করেছে আর সময় মতো খেয়ে নিতে বলেছে। আর তুমি অভিমান করে না খেয়ে বসে আছো। আমি, আমার অভিমান করার মতো কেউ নেই যার সাথে আমি অভিমান করব। দিন যত যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে সম্পর্কটা ফিকে হয়ে যাচ্ছে। আবির, ভালোবাসার সম্পর্ক কখনোই ফিকে হয় না, বরং ভালোবাসার বন্ধন যতই দিন যাকে তত অটুট হবে, বুঝলে পাগলি? আমি, কতদিন পর আমাকে পাগলি বললে বলতে পারবে? আবির, এসব কি হিসেবে করে রাখা যায়? আমি, কেন যাবে না, আমার তো ঠিকই মনে আছে, আর এক সময় তুমি প্রতিটা কথাই মনে রাখতে। অথচ সময়ের সাথে সাথে তুমি বদলে গিয়েছো আবির। আবির, আমি বদলে যাইনি নিশি, আসলে কি হয়েছে, অফিসে এসো কাজের চাপ যে তোমাকে সময় দিতে পারছি না। তুমি আর কয়েকটা দিন আমাকে সময় দাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। আমি, ঘুম, চলো রুমে যাই, বলে ডাইনিং থেকে উঠে ঘরে চলে আসলাম। আমার পিছু পিছু এসে আবিরও ঘরে ঢুকলো। আমি বিছানা ঠিক করছি এমন সময় আবির আমাকে পেছনে থেকে জড়িয়ে ধরলো। আমি, কি করছো, ছাড়ো আমাকে, আমার অস্থির লাগছে। আবির, ঘাড়ের কাছে মুখ নিয়ে এসে, না ছাড়বো না। আমি, আবির প্লিজ ছাড়ো আমাকে, কাজ করতে দাও। আবির, না, আজ ছাড়াছাড়ি নেই, যেখানে আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন উঠেছে সেখানে তোমাকে কোনভাবেই আমি ছাড়বো না, বলেই কোলে তুলে নিল। আমি, ছাড়ো, পড়ে গেলে ব্যথা পাবো। আবির, আমি থাকতে কি করে পড়বে? বলতে বলতে আমাকে খাটের মাঝে শুইয়ে দিল। আমি, কি হচ্ছে এসব? এত রোমান্টিকতা দেখিয়ে তুমি কি প্রমাণ করতে চাও? আবির হাসতে হাসতে যে ঘরের লাইটটা নিভিয়ে দিয়ে মুহূর্তের ভিতর আমার কাছে চলে আসলো। আবিরের ভারী নিঃশ্বাস আমার কানের কাছে পড়ছে। আবির আমাকে জড়িয়ে ধরে ভালোবাসি নিশি বলার সাথে সাথেই ওর ফোনের রিংটোন বেজে উঠল। আবির আমাকে ছেড়ে দিল। আমি জিদে বিছানা থেকে উঠে বেলকনিতে চলে আসলাম। বেলকনি থেকে স্পষ্ট আবিরকে দেখা যাচ্ছে, সে হেসে হেসে ফোনে কথা বলছে। আমি নীরব দর্শক হয়ে তাকিয়ে তাকিয়ে তা দেখছি। প্রায় আধা ঘন্টা পর আবির কথা বলা শেষ করে বেলকনিতে আসলো। আবির, কি হলো, তুমি এখানে চলে আসলে কেন? আমি, আমার হাত ছাড়ো আবির। আবির, কি হলো তোমার, তুমি এমন রিয়াক্ট কেন করছো? আমি, কেন করছি তুমি বুঝতে পারছো না? কে ফোন করেছিল আবির এই রাত 2টার পর? আবির, আমার অফিসের এক কলিগ করেছিল প্রজেক্টের ব্যাপারে। আমি, নিশ্চয়ই মেয়ে কলিং, যার সাথে তুমি দিনরাত এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছ, ঘরে স্ত্রী রেখে যার সাথে পরকীয়া করে বেড়াচ্ছ। আবির, জাস্ট স্টপ ইট, কি সব উল্টা পাল্টা কথা বলছো? আমি, আবির, আমি কোন উল্টা পাল্টা কথা বলছি না। আমি যা বলছি ঠিকই বলছি। আবির, না, তুমি ঠিক বলনি। আমি কোন রকম অবৈধ সম্পর্কে জড়াইনি। আমি, আবির প্লিজ আমাকে আর মিথ্যা বলো না, আমার সহ্য হয় না। আমি আমার নিজের চোখকে অবিশ্বাস করতে পারি না। আবির, কখনো কখনো চোখের দেখাও ভুল হওয়ার নিশি, আর আমি তা প্রমাণ করে দিব। আমি, তুমি অনেক বদলে গেছো আবির, ঠিক কোন এক অজানা মানুষের মতো হয়ে গিয়েছো। আবির, কি শুরু করলে এসব? আমি, কিছুই না, বলে ঘরের ভিতর চলে আসলাম। খাটের এক কোণায় যেয়ে শুয়ে পড়লাম। দু চোখ বেয়ে বৃষ্টির মতো পানি পড়ছে। খুব কষ্ট লাগছে, হৃদয়ের ভিতরটা মনে হচ্ছে কেউ আঘাতের পর আঘাত করে চলেছে। আবির এসে খাটের উপর বসে আমাকে ডাক দিতে শুরু করলো। আমি, আবির প্লিজ ঘুমিয়ে পড়ো, কাল তোমার অফিস আছে, আর এত রাতে কথা বলতে ইচ্ছে করছে না, পাশের রুমেই মা বাবা আছেন। আবির আর কোন কথা বলে বিছানায় শুয়ে পড়ল। ফজরের আজানে ঘুম থেকে উঠে নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর কাছে আমার ভালোবাসার মানুষটির ভালো কামনা করা ছাড়া যে আমার আর কিছুই করার নেই।
নামাজ শেষ করে কুরআন শরীফ পড়ে রান্নাঘরে চলে আসলাম। সকলের জন্য চা নাস্তা বানাতে বানাতে 7:30 বেজে গেল। শাশুড়ি এসে বলতেই শুরু করলো, কিরে মা, আমাকে ডাক দিলি না কেন? আমি, কেন মা, তোমাদের মেয়ে কি বিছানায় পড়ে গেছে? শাশুড়ি, এসব কি বলছিস অশুভ কথাবার্তা? কি হয়েছে তোর? আমি, কই মা, কিছু না তো, এমনি বললাম চলো সবাই নাস্তা করবে। শাশুড়ি, আবির কি তোকে কিছু বলছে? আমি, না মা, আবির কেন কিছু বলবে? দেখো না, রোজ রোজই শোনা যায় বাচ্চা হতে যে কত মেয়ে মারা যায় নানান রকম অসুস্থতায় পড়ে। শাশুড়ি, থামো, বেশি পাকনা কথা, আল্লাহর রহমতে কিছুই হবে না। আমি, তাই যেন হয়। দুজনে গল্প করতে করতে নাস্তা বানাচ্ছি। পৃথিবীর সব মানুষ শাশুড়িরা একই রকম হয় না। সবাই শাশুড়ি না, কেউ কেউ মা হয়। আমিও বিয়ের পর মা পেয়েছি, শাশুড়ি নয়, যে নিজের হাতে আমাকে সব শিখিয়েছেন। বাবা মায়ের আদরের মেয়ে ছিলাম, কখনো রান্নাঘরে যেতে হয়নি। যখন নিজের সংসারে এসে কিছুই বুঝতে পারিনি, তখন আমার শাশুড়ি নিজের হাতে ধরে ধরে আমাকে সব শিখিয়েছেন। সত্যি এমন শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি ভাগ্যবতী বলতে একটু সংকোচ কাজ করে না নিজের মনের ভিতর। সকালের নাস্তা হয়ে যেতেই আবির আর বাবাকে মা ডাক দিলেন। আমি সবার জন্য টেবিলে নাস্তা রেডি করছি। এমন সময় আবির আর বাবা চলে আসলেন। শ্বশুর, কিরে বাবা, তোর এত কি কাজ যে এত রাত পর্যন্ত বাহিরে থাকিস? আবির, নতুন একটা প্রজেক্টের কাজ চলছে, তাই এটা নিয়ে কাজ করতে হয়। শ্বশুর, আবির, কাজও করতে হবে যেমন ঠিক সংসারের প্রতিও মনোযোগ দিতে হবে। আবির, বাবা, তা তো অবশ্যই। আমি, বাবা, আপনারা খেয়ে নিন, রাতে কথা বলা যাবে, ওর অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। আবির, হ্যাঁ বাবা, রাতে কথা বলবো, আর কাল তো শুক্রবার, সারাদিন বাসায় থাকবো, তখন না হয় সবাই মিলে জমিয়ে আড্ডা দেয়া যাবে। আমার দুপুরের খাবার খেয়ে মা আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে। চুল টেনে টেনে বলছে, কতদিন তেল দেশ না মাথায়? আমি, দে তো মা, কিন্তু তোমার মতো করে কে দিয়ে দিবে এত আদর করে বলো তো? তুমি আসলে আমার সবার কোন কিছুর আর চিন্তা থাকে না। তুমি থেকে যাও না মা। শাশুড়ি, আমার তো আর কাজ নেই তাই না? গ্রামে কত কিছু দেখাশোনা করতে হয়। তাছাড়া এই শহরে আমার ভালো লাগে না। আমি, কেন মা, এই শহর কি অন্যায় করলো? শাশুড়ি, শহর অন্যায় করবে কেন? তবে এই বন্ধ ঘর, বন্ধ পরিবেশ আমার ভালো লাগে না। সন্ধ্যায় কলিং বেল বেজে উঠল। আমি যে দরজা খুলে দিতেই দেখি আবির চলে এসেছে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তুমি এত তাড়াতাড়ি? আবির, কেন, আমি কি তাড়াতাড়ি আসতে পারি না? আমি, না, তা হবে কেন? আসলে তাড়াতাড়ি আসলে সুন্দরী কলিগদের কি হবে তা ভাবছিলাম আর কি। আবির, তুমি না সব সময় কি সব কথা বলো? আচ্ছা, তোমার কি অফিসের আলাপ ছাড়া আর কোন আলাপ নেই? বলতে বলতে আবির ঘরের দিকে হাঁটা শুরু করলো। আমিও আবিরের পিছু পিছু ঘরে চলে আসলাম। আমি, থাকবে না কেন, কিন্তু তুমি তো বাসায় আসলেও অফিস ছাড়া আর কিছুই বুঝো না। আবির জামা চেঞ্জ করতে করতে, ঠিক আছে, আজ থেকে আর অফিসের কাজ বাসায় করব না। এখন অন্য কিছু বলো। আমি, মা বলছিল তার বন্ধ ঘর ভালো লাগে না। অনেক দিন তো কোথাও ঘুরতে যাওয়া হয় না, চলো না কোথাও থেকে ঘুরে আসি। আবির, যাওয়া যাবে না কেন? তোমারও ভালো লাগবে। আমি, আমার ভালো খারাপে কারো কিছু যায় আসে না। যাই হোক, ডাইনিং এ আসো, আমি নাস্তা দিচ্ছি। বাবা মাকে শহর ডেকে নিয়ে আসলাম। সবাইকে চা দিলাম। আবির, মা, বাবা, কাল তো অফিস ছুটি, আমরা সবাই বাহিরে বেড়াতে যাব। তোমরা সকালেই তৈরি হয়ে নিও। বাবা, আমরা কোথায় যাব? তুই আর বৌমা যে ঘুরে আয় তাতেই হবে। আমি, তা তো হবে না বাবা, আমরা সবাই একসাথে ঘুরতে যাবে। সবাই একসাথে রাতের খাবার খেয়ে নিজেদের রুমে চলে আসলাম। হঠাৎ করেই আবির আমার পেটে হাত দিয়ে, কি আমার বাবা কেমন আছে? আমি আবিরের হাত সরিয়ে দিয়ে, তোমার তা জানার দরকার নেই। আবির, আমি না জানলে কে জানবে? আমি, কারো জানতে হবে না। আবির আমাকে কোলে তুলে নিয়ে দেয় নাকি? আমি, নামিয়ে দাও আমাকে।
এত ভালোবাসা হঠাৎ কোথায় থেকে আসলো? আবির আমাকে খাটে নামিয়ে দিয়ে কানের কাছে মুখটা নিয়ে এসে, আমাকে কি এখন আর ভালো লাগে না? আমি এসব ঢঙের কথা বলবে না, বরং আমাকে তোমার ভালো লাগে না। কথাটা বলার সাথে সাথেই আবিরের দু ঠোঁট আমার ঠোঁটকে চেপে ধরলো, আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে। পৃথিবীর সব ভালোবাসা যেন আজ এসে পড়েছে আমার ঘরে। আমি আজ এত ভালোবাসা কোথায় হতে আসছে? আবির কেন আমার স্ত্রীকে ভালোবাসার জন্য কি আলাদা করে ভালোবাসার দরকার আছে? আমি নাতা থাকবে কেন, কিন্তু এ ভালোবাসাটাই তো হারিয়ে গিয়েছিল। আবির আমার ভালোবাসা হারায়নি। তুমি বুঝতে চাওনি। আমি বুঝতে চাইবো না কেন? আমি ভালোবাসাটা খুঁজেছি, কিন্তু কোথাও তো মিস ছিল, কিংবা এখনো আছে। আবির তাই বলেই আমাকে জড়িয়ে ধরলো তার বাহুতে। খুব ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবির নামাজ পড়তে দাঁড়িয়েছে, আমি উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম। নামাজ শেষে কোরআন শরীফ পড়ছি, এমন সময় আবির এসে পাশে বসলো। আমি একবার আর চোখে আবিরের দিকে তাকালাম, তারপর আবার কোরআন শরীফ পড়তে শুরু করলাম। আবির গভীর মনোযোগ দিয়ে তেলাওয়াত শুনছে। কোরআন শরীফ পড়া শেষ করে আমি গুছিয়ে রেখে দিলাম। আবিরের দিকে চেয়ে বললাম, কতদিন পরে তুমি এভাবে আমার পাশে বসেছিলে, আমার ভীষণ ভালো লাগছিল। আবির, এখন থেকে প্রতিদিন বসে থাকবো। তুমি বসো, আমি নাস্তা বানিয়ে নিয়ে আসছি। বলে রুম থেকে বেরিয়ে আসলাম। কিচেনে যেয়ে সবার জন্য নাস্তা বানাচ্ছি, এমন সময় মা কিচেনে আসলো। শাশুড়ি, তুই যে রেডি হয়ে নে, আমি নাস্তা বানাচ্ছি। না মা, তুমি আর বাবা রেডি হয়ে নাও, ততক্ষণে আমি নাস্তা বানাচ্ছি। শাশুড়ি, এই তোকে এত বুঝতে হবে না, আমি যা বলছি তা শোন। আমি বুঝছি, তুমি আমার কোন কথাই শুনবে না। শাশুড়ি, পাগলি মেয়ে বলে কি আমি শুনবো? মানে তুই শুনবি আমার কথা? হয়েছে বসো, দুজনেই নাস্তা বানাচ্ছি বলে হাসতে শুরু করলাম। শাশুড়ি, আচ্ছা ঠিক আছে, দুজনে মিলেই বানাই। গল্প করতে করতে দুজনে মিলে নাস্তা বানিয়ে আবির আর বাবাকে ডেকে নিয়ে আসলাম। সবাই মিলে একসাথে নাস্তা করতে বসলাম। শ্বশুর, কোথায় যাবি, কিছু ঠিক করেছিস? আবির, না বাবা, আগে বাসা থেকে বের হই, তারপর না হয় ঠিক করব। শাশুড়ি, আমি বলছিলাম তোরা দুজনেই না হয় ঘুরে আয়। মা, এখনই কিন্তু খাওয়া বন্ধ করে উঠে পড়বো যদি আরেকবার এমন কথা বলো। শাশুড়ি, আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবো না। সবাই মিলে কতক্ষণ হাসাহাসি করে এরপর একদম চুপচাপ নাস্তা করে সবাই রুমে চলে গেলাম। রুমে এসে আবির রেডি হয়ে নিল। আমিও রেডি হচ্ছি, কিন্তু ওয়াশরুমে শাড়ি পরা যাচ্ছে না পানির জন্য। শাড়ি পরতে গেলে ভিজে যাবে, তাই শাড়ি নিয়ে বাহিরে এসে আবিরের দিকে তাকিয়ে বললাম, আমার শাড়ির কুচিটা একটু ঠিক করে দাও। আবির, কেন, তুমি কি পারছো না? না পারছি না, পারলে কি তোমাকে বলতাম ঠিক করে দিতে? আবির সামনে এসে হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ল। দুই হাতে কুচিগুলো ঠিক করে আমার দিকে বাড়িয়ে দিল। কেন, তুমি গুজে দিতে পারছো না? আবির, পারবো না কেন কিন্তু? এখানে আবার কিসের কিন্তু? আবির, না কিছু না। বলে শাড়ির কুচিটা নিয়ে আমার পেটের উপর হাত রাখলো। আবিরের হাত পেটের উপর রাখতেই আমার সমস্ত শরীর কেঁপে উঠল। আমি দু চোখ বন্ধ করে নিলাম। আবির কুচিটা গুজে দিতে দিতে হঠাৎ করেই পেটের উপর নিজের ঠোঁট লাগিয়ে দিল। আমি কেঁপে উঠে, এই কি করছো? আবির, তোমাকে কিছুই করিনি, আমি তো জুনিয়রকে আদর করছিলাম। হয়েছে, ন্যাকামো করছো এখন? আবির নাভির নিচ থেকে হাত বের করতে করতে, কেন ন্যাকামো করবো, একটু রোমাঞ্চ কি আমি করতে পারি না? বলেই আবার আমাকে পাজা করে কোলে তুলে নিল। এই কি করছো? শাড়ি খুলে যাবে। আবির, তাতে সমস্যা কি, আবার পরিয়ে দিব। বলতে বলতে খাটের উপর শুইয়ে দিল। দেরি হয়ে যাচ্ছে, চলো। আবির, সারাদিন আছে, দেরি হবে কেন? বলেই নিজের আমাকে জড়িয়ে ধরল। আমি দু চোখ বন্ধ করে নিলাম। আবির টান দিয়ে বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে নিল। ঠোঁটের সাথে ঠোঁট লাগাতেই দরজায় টোকা পড়ল। আবির দ্রুত আমার উপর থেকে সরে পড়ল। আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে শাড়ির আঁচল ঠিক করে নিয়ে যেয়ে দরজা খুলে দিলাম। শাশুড়ি, কই তোদের হয়েছে?
আমি হ্যাঁ মা চলুন বলে আবিরের দিকে তাকিয়ে চোখের ইশারা করলাম জামার বোতাম লাগানোর জন্য। তারপর মায়ের সাথে রুম থেকে বেরিয়ে পড়লাম। অল্প সময়ের ভিতরে সবাই বাড়ি থেকে বের হলাম। নিচে নেমে আবির একটা ট্যাক্সি ডাক দিল। 4 জন ট্যাক্সিতে উঠে বসলাম। ট্যাক্সি নেওয়া হয়েছে শাহবাগে যাবে বলে। আমি জিজ্ঞাসা করলাম ওইখানে কেন? আবির জাদুঘরে যাব। আমি জাদুঘরে কেন? আবির এ সময় ঐতিহাসিক জিনিস দেখতে হয়। ভালো ভালো জিনিস দেখলে আর জানলে তোমার যেমন জ্ঞান অর্জন হবে ঠিক তেমনি যে আসতেছে তারও ব্রেন ভালো হবে। বলি হাসতে শুরু করলো। আমি কি বোকা? আবির না তুমি বোকা হবে কেন? বোকা হলে কি দিন রাত আমাকে জ্বালাতে? আমি তোমাকে জ্বালাই? আবির শুধু কি জ্বালাও দিন রাত সব সময় তুমি আমাকে সন্দেহ করো? আমি দিলে দিলে তো মনটা খারাপ করে। আমি তোমার সাথে এসব বিষয় নিয়ে আর কথা বলতে চাই না। আবির তোমাকে আর এসব বিষয় নিয়ে কথা বলার সুযোগই দিব না। কথা বলতে বলতে গাড়ি চলে আসলো শাহবাগ মোড়ে। সবাই গাড়ি থেকে নেমে পড়লাম। জাদুঘরের ভিতর প্রবেশ করলাম। বাবা আর মা একসাথে, আমি আর আবির তাদের পিছু পিছু হাতে হাত রেখে হাঁটছি আর হাজারটা প্রশ্ন করছি আবিরকে। আবিরও সেই একই রকম উত্তর দিয়ে যাচ্ছে, তুমি দেখতে পাও না ওই তো সব লেখা আছে। কোনটা কি, কোনটা কোন জায়গার কত সালের? আমি আবিরের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বললাম, কেন তোমার বলতে কি সমস্যা? আবির আমি কি এর থেকে বেশি কিছু জানি? যা যা লেখা আছে তাই তো সঠিক নাকি? আমি কেন, তুমি আর একটু রোমান্টিকতা মিশিয়ে বলতে পারো না? বললে কি খুব ক্ষতি হবে? আবির আচ্ছা ঠিক আছে বলবনি, এরপর থেকে সত্যি মিথ্যা সব বানিয়ে বলেই হা হা করে হাসতে শুরু করলো। দুপুর 2:30টা পর্যন্ত সবাই মিলে জাদুঘরের ভিতর ছিলাম। তারপর সবাই একসাথে বেরিয়ে আসলাম। আবির আমার খুব খিদে লেগেছে, চলো সবাই খাওয়া দরকার। তারপর সবাই মিলে চলে আসলাম একটা রেস্টুরেন্টে, সেখানে এসে খাবার খেলাম। খাওয়া শেষ হতেই আবির রিকশায় ডাক দিল। রিকাশ নিয়ে রওনা হলাম মার্কেটে। মার্কেটের সামনে এসে রিকশা দাঁড় হতেই মা প্রশ্ন করলো, এখানে কেন? আবির অনেক দিন কোন কেনাকাটা হয় না, চলো আজ সবাই মিলে কেনাকাটা করব। সবাই মিলে মার্কেটের ভিতর ঢুকলাম। আমি আর আবির 2 জন মিলে বাবা মায়ের জন্য শাড়ি পাঞ্জাবি কিনলাম। এরপর আবিরের জন্য আমার পছন্দের একটা পাঞ্জাবি কিনলাম। আবির আমাকে সাথে নিয়ে একটা শাড়ির দোকানে ঢুকলো। আমি এই কি করছো, আমার শাড়ি লাগবে না, অনেকগুলো আছে। আবির তাতে কি হয়েছে, না হয় আরো একটা যোগ হলো সেগুলোর সাথে। খুব সুন্দর একটা শাড়ি কিনে দিল আমাকে। শপিং শেষ করে সবাই মিলে হাঁটতে হাঁটতে হাতির ঝিল চলে আসলাম। মুক্ত পরিবেশে বেশ ভালোই লাগছিল। লেকের পাড়ে বসে সবাই মিলে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে আসলো। কিছুটা সামনে এগিয়ে যেয়ে সবাই মিলে ফুচকা খেলাম। তারপর আবারও অনেকটা সময় আড্ডা দিয়ে একটা রেস্টুরেন্ট থেকে রাতের খাবার খেয়ে সোজা বাসার দিকে রওনা হলাম। রাত 10:30টার দিকে বাসায় ফিরলাম। বাবা মা তাদের রুমে চলে গেল, আমরা 2 জন আমাদের রুমে চলে আসলাম। আবির ওয়াশরুম থেকে বের হতেই আমি ফ্রেশ হবার জন্য ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখি আবির বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি টাওয়েল দিয়ে চুল মুছতে মুছতে আবিরের সামনে গেলাম। আমি ঘুমাবে না? আবির হ্যাঁ ঘুমাবো, আজ খুব সুন্দর একটা দিন কাটলো তাই না? আমি হ্যাঁ অনেক দিন পর। তুমি তো ভুলেই গিয়েছিলে আমি নামক কেউ একজন আছি তোমার জীবনে। আবির জড়িয়ে ধরে, ভুলবো কেন? তোমাকে কখনো ভুলতে পারি? আমি হয়েছে তা তো আমার জানাই আছে। আবির তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি হয়েছে আর ঢং করতে হবে না। আবির হাত ধরে টান দিয়ে বুকের সাথে মিশিয়ে নিয়ে। আমি ঢং করছি বুঝি? আমি এখনো ঢং করছো, নয়তো অভিনয়? আবির আমার কানের কাছে মুখ নিয়ে এসে, না ঢং করছি আর না অভিনয়। কথা বলতে বলতে হঠাৎ বৃষ্টি শুরু হলো। আবির এই চলো বৃষ্টিতে ভিজি। আমি এত রাতে বৃষ্টিতে ভিজবো? আবির বৃষ্টি তো তোমার খুব প্রিয়। আমি বাবা মা আছে কি মনে করবে ভিজলে?
আবির আমাকে কোলে তুলে নিয়ে কিছুই বলবে না বলতে বলতে ঘরের ভিতর ঢুকলো। আমি, নামিয়ে দাও বাবা, মা দেখবে। আবির, মা বাবা এখন দরজা বন্ধ করে গল্প করছে নয়তো ঘুমিয়ে পড়েছে। আমি, তবুও আমার শরম লাগছে, তুমি নামিয়ে দাও, আমি হেঁটে যাব। আবির, কেন, কার কাছে লজ্জা? আমি, হয়েছে, আমার ভুল হয়েছে। আবির আমাকে কোলে তুলে নিয়ে সিঁড়ি দিয়ে হাঁটতে শুরু করলো। এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে ছাদে চলে আসলাম। দুজন পাশাপাশি দাঁড়িয়ে হাতে হাত রেখে ভিজে চলেছি। আবির, উফ, কতদিন পর দুজন পাশাপাশি বৃষ্টিতে ভিজে চলছি। আমি, ভার্সিটিতে অনেক অনেক ভিজেছি দুজন একসাথে। সেই দিনগুলো কিভাবে জানি শেষ হয়ে গেল। আবির, সময়ের সাথে সাথে সবকিছুর পরিবর্তন হয়। তখন তুমি ছিলে প্রেমিকা, এখন স্ত্রী। আমি, তাই তো তুমিও পরিবর্তন হয়ে গিয়েছ। আবির, কি সব বলতে থাকো সব সময় এসব? আমি, কেন, কোনটা ভুল বললাম আমি? সেদিন নিজের চোখে তোমার কোন এক কলিগের সাথে তোমাকে রেস্টুরেন্টে দেখেছি, পাশাপাশি হাসাহাসি করে হাতে হাত রেখে, সে কি আনন্দে ঢলালি করছো। আবির, ওই কথা, তোমাকে একটা কথা বলেছি না, সব সময় চোখে দেখা ঠিক হয় না। আমি, আর সারা রাত যে হেসে হেসে গল্প করো তার কি আবির? আবির, হ্যাঁ, হেসে হেসে কথা বলি, কাউকে ভালো রাখার জন্য হেসে হেসে কথা বলা অন্যায় নয়। আর তুমি এসব বিষয়ে আমাকে সন্দেহ করছো। তুমি একটিবার ভালো করে আমাকে জিজ্ঞাসা করলেই সব কিছু ক্লিয়ার হয়ে যেত তোমার কাছে। যাই হোক, তোমার সব সন্দেহ, সব জিজ্ঞাসার উত্তর তুমি কাল পেয়ে যাবে। আমি, তুমিও তো নিজে থেকে বলতে পারতে যদি সবকিছু। আমি সন্দেহ করার আগেই। আবির, আমাদের হয়তো বোঝাবুঝির ভুল হয়েছে, ঠিক আছে, সবকিছুর সমাধানও হবে। এখন চলো নেমে যাই, নয়তো ঠান্ডা লেগে যাবে। আমি, কিছু হবে না, হলেও সমস্যা নেই। আবির, আমার অনেক সমস্যা আছে, এখন অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে দৌড়াতে হবে, আমি পারবো না। আমি, তুমি পারিবা কবে? আবির, ও, আমি তো কিছুই পারি না বলে হাসতে শুরু করলো। আমি, হাসবে না তো? আবির, তাহলে কাঁদবো বলেই আবার হাসি। আমি, না, কাঁদতেও হবে না। যেভাবে নিয়ে এসেছো সেভাবে নিয়ে চলো। আবির, না, তা পারবো না। আমি, কেন পারবে না? আবির, কারণ ভিজে এখন ওজন বেড়ে গেছে। আমি, কি বললা তুমি? তাহলে কি শাড়ি খুলে রেখে যাব? আবির, এই, না না, তাহলে অন্য কিছু হয়ে যাবে। আমি, ঢং করো না তো। আবির, ঢং করবো বলেই হাত ধরে টান দিল। আমি, এই কি হচ্ছে? আবির, কই, কিছু না তো। কিছু কি করতে হবে? আমি, কি হচ্ছে? খুব রোমান্টিকতা দেখানো হচ্ছে। আবির, এত সুন্দর রোমান্টিক আবহাওয়া, রোমান্টিকতা তো আসতেই পারে। বলতে বলতে আবিরের দু ঠোঁট আমার ঠোঁটকে স্পর্শ করলো। আমি দু হাতে জড়িয়ে ধরলাম। আবির আমাকে কোলে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলো। ঘরে এসে আমাকে বিছানায় শুইয়ে দিবে। আমি, এই ভিজে যাবে বিছানা। আবির, ভিজলে ভিজবে, সমস্যা কোথায়? আমি এত রাতে বিছানার চাদর চেঞ্জ করতে পারবো না। আবির, বিছানায় শুইয়ে দিয়ে আমি করে দিব বলেই টান দিয়ে শরীর থেকে শাড়ি খুলতে শুরু করলো। সকালে নাস্তার টেবিলে আবির আমাকে বলতে শুরু করলো, আজ নতুন শাড়িটা পরে নিও, বিকেলে একটা পার্টি আছে। আমি, কিসের পার্টি? আবির, গেলেই বুঝতে পারবে, সাথে তোমার সব প্রশ্নের উত্তরও পাবে। নাস্তা শেষ করে আবির বাসা থেকে বেরিয়ে পড়লো। আমি দুপুরের রান্না করে বাবা মাকে সঙ্গে নিয়ে খেয়ে নিলাম। খাওয়া শেষ করে কিছুটা সময় রেস্ট নিয়ে তারপর সাজতে শুরু করলাম। মনের ভিতর অনেক প্রশ্ন, যার উত্তর আজ পাবো ভাবতেই অন্য রকম একটা ভালো লাগা কাজ করছে মনের ভিতর। সাজাটা শেষ হবার আগেই আবিরের ফোন আসলো। আমি, হ্যাঁ, বলো। আবির, তোমার হয়েছে হলে তাড়াতাড়ি একটা সিএনজি বা ট্যাক্সি নিয়ে আমার অফিসের সামনে চলে আসো, আমরা একসাথে যাব। আমি, আচ্ছা, আমি ওখানে এসে তোমাকে কল দিচ্ছি বলে ফোন রেখে তাড়াতাড়ি সেজে মা বাবাকে বলে বাসা থেকে বেরিয়ে পড়লাম। বাহিরে এসে অল্প সময় দাঁড়াতেই একটা ট্যাক্সি পেয়ে গেলাম। দ্রুত আবিরের অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। অফিসের কাছাকাছি পৌঁছাতেই আবিরকে কল দিলাম।
আমি আবিরের অফিসের নিচে যেতেই আবিরও নেমে চলে আসলো। আবির, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। আমি কি সব বলো রাস্তায় দাঁড়িয়ে। আবির, কি করব বলো, রাস্তার সবাই তো তোমার দিকে তাকিয়ে আছে, তাই দেখে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। আমি উফকি বলে এগুলা। আবির, আচ্ছা চলো, সন্ধ্যা হয়ে আসছে বলে আমাকে নিয়ে রওনা হলো। কিছুটা পথ যেয়ে একটা শপিং মল থেকে দুজন মিলে গিফট কিনলাম। তারপর আবার রওনা হলাম। কিছু সময় পর একটা কমিউনিটি সেন্টারের সামনে। আবির আমার হাত ধরে ভিতর দিকে এগিয়ে যেতে থাকলো। যতই ভিতরে যাচ্ছি ততই যেন হৃৎপিণ্ডের আওয়াজ বাড়তে শুরু করলো। কি হচ্ছে, কিসের অনুষ্ঠান, কিছুই বুঝতে পারছি না। আবির, কি হলো, তুমি এত ঘামছো কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? আমি, না ঠিক আছি, মনে হয় গরম লাগছে। আচ্ছা, কিসের অনুষ্ঠান হচ্ছে? আবির, ভিতরে গেলেই বুঝতে পারবে, বলে ভিতরের দিকে হাঁটা শুরু করলো। ভিতরে ঢুকে বুঝতে পারলাম বিয়ের অনুষ্ঠান। স্টেজে বর আর বধূ পাশাপাশি বসে আছে। দেখে বেশ ভালো লাগলো। আমি, কার বিয়ে? আবির, চলো কাছে গিয়ে দেখি কার বিয়ে, বলে আমার হাত ধরে স্টেজের সামনে এসে দাঁড়ালো। আবিরকে দেখে বর উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল। দুজনে কথা বলে আবির যে কোণের পাশে বসলো। তারপর হাত দিয়ে তার ঘোমটাটা কিছুটা তুলতেই আমি আবিরের সেই কলিগকে দেখতে পেলাম। আবির আমাকে ডাক দিয়ে পাশে আসতে বলল। আমি যে পাশে বসলাম। আবির, ওর নাম সাদিয়া। সাদিয়া, সালাম দিয়ে ভাবি, আপনার কথা অনেক শুনেছি, আজ আপনাকে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। আপনি অনেক ভাগ্যবান, আবির ভাইয়ের মতো একজনকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন। সত্যি কথা বলতে, আবির ভাই না থাকলে আজ হয়তো আমার বিয়েটা হতো না, কিংবা আমি পৃথিবীতেই থাকতাম না। আমি প্রচন্ড ডিপ্রেশনে ছিলাম। সাদিয়ার কথা শুনে আমার প্রচন্ড রকম ভালো লাগছিল। বিয়ের অনুষ্ঠান শেষ করে আমি আর আবির বাসায় ফিরে আসলাম। আমি আবিরকে জড়িয়ে ধরে বললাম, সরি, আমার ভুল হয়েছে, তোমাকে অবিশ্বাস করে। আবির, সরি বলার কিছু নেই, আমারও ভুল হয়েছে তোমাকে সব খুলে না বলে। আর সেদিন সত্যিই আমার মিটিং ছিল রাতে, কিন্তু হঠাৎ করেই সেখানে সাদিয়ার বর্তমান হাজবেন্ডের দেখা করতে যাওয়াতে রেস্টুরেন্টে যাই, ওদের ঝামেলার সমাধান করতে। তুমি শুধু শুরুটাই দেখেছো, শেষটা আর দেখোনি। আমি, হ্যাঁ, আমারই ভুল। আবির, হয়েছে, আমাদের ভালোবাসার বন্ধন এভাবেই সারা জীবন অটুট থাকবে, এই বিশ্বাসটা মনের ভিতর রেখো, বলে ওর অফিসের ব্যাগটা খুলে একটা কাগজ আমার দিকে এগিয়ে দিল। আমি কাগজটা খুলে দেখি ওর প্রমোশন লেটার। আবির হাসতে হাসতে বলল যে কাজটা নিয়ে এতটা ব্যস্ত ছিলাম তা আমাদের কোম্পানি পেয়েছে, তাই আমাকে প্রমোশন দিয়েছে, এবং সেই সাথে কোম্পানি আমাদের থাকার জন্য একটা ফ্ল্যাট এবং যাতায়াতের জন্য একটা গাড়িও দিবে। নিজেকে নিজের কাছে ছোট মনে হতে থাকলো। আবির আমার হাত ধরে বলল, এই খুশির সময় তোমার মন খারাপ মানায় না। আগামী সপ্তাহে অফিস থেকে ছুটি নিয়ে সবাই মিলে কক্সবাজার যাব, মুক্ত হাওয়া আর সমুদ্রের পানির গর্জন শোনার জন্য, বলেই আমাকে জড়িয়ে ধরে বলতে শুরু করলো, ভালোবাসি নিশি, বড্ড ভালোবাসি তোমাকে। সমাপ্ত।